আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমাদেরকে শুনছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় আমাদের সাথেই আছেন। আমি আমাদের নতুন চ্যানেল অর্থাৎ হরর ভিত্তিক পডকাস্ট চ্যানেল ভয়.net থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি RJ রেইন। আজকের ঘটনাতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই আপনাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে, আপনারা যদি আমাদের চ্যানেলের বা আমাদের ঘটনার যে কোনো আপডেট নিতে চান বা পেতে চান সময় মতো, তাহলে আপনাদেরকে জয়েন করতে হবে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/bhoy.net। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, www.facebook.com/bhoydotnet। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলার হচ্ছে একই রকম BHOYDOTNPT। আমাদেরকে ইমেল করুন আপনার ঘটনা যদি আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOTNET@gmail.com। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ঘটনাতে চলে যেতে যাচ্ছি, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন দুবাই থেকে একজন লিসেনার। উনি ওনার নাম প্রকাশে ইচ্ছুক নন বিধায় আমরা ওনার ঘটনাটিতে ওনার নাম প্রকাশ করছি না। উনি বলছেন, আমার বাসা ঢাকার উত্তরায়। বর্তমানে আমি একজন দুবাই প্রবাসী। যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আবার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। প্রথমেই বলে নেই, বিশ্বাস করা বা না পারা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2016 সালের মে মাসের কোনো একটি রাতের। ঘটনাটি আমাদের সবার পরিচিত জায়গা ঢাকার উত্তরায় করে যাওয়া একটি ঘটনা। ভাই, উত্তরা শহরের জন্মের আগে বা উত্তরার নাম যখন পর্যন্ত হয়নি তখন থেকে আমাদের পরিবারের বসবাস এখানে। আমার বাবার বয়স প্রায় 80। আল্লাহর অশেষ রহমতে উনি এখনো সুস্থ আছেন। আমার বাবার জন্ম এখানে, তাই বললাম উত্তরা শহর জন্মের আগে থেকেই আমরা এখানে থাকি। কিন্তু আমাদের এলাকাটি সেক্টরের বাহিরে অবস্থিত। স্থানটির নাম না প্রকাশের জন্য অনুরোধ করছি। ছোট থেকেই আমি একটু বেশি দুষ্টু ছিলাম। সারাদিন পাখি ধরা, বড়শি দিয়ে মাছ ধরা, এই দুইটা কাজ আমি সব থেকে বেশি পছন্দ করতাম। আমাদের বংশ অনেক বড় হওয়ার কারণে প্রায় একই বয়সের অনেকগুলো চাচাতো ভাই ছিলাম আমরা। সবাই আমরা একসাথে আড্ডা দেওয়া, খেলাধুলা করা, মাছ ধরা, বিলে গোসল করা, যত রকমের ফাজলামো পাওয়া যাচ্ছে সবকিছু করতাম। আমাদের সাথে আরো এলাকার বন্ধুরাও থাকতো। সব মিলে 15-20 জনের একটি বিশাল গ্রুপ ছিল আমাদের। করোনাদি সেই জায়গাকে কেন্দ্র করে প্রথমে যে জায়গায় আমি তো বর্ণনা দিয়ে রাখছি, আমার দাদা বাড়ি ঠিক মেইন রাস্তার দিকেই অবস্থিত। আর আমাদের বাড়িতে আমার দাদা বাড়ি থেকে নিজের দিকে প্রায় 5-7 মিনিট যেতে সময় লাগে। এই দুটি বাড়ির মাঝে একটি জায়গা, দুটি পুকুর রয়েছে, যার একটিতে অস্ট্রেলিয়ান মাগুর এবং আরেকটিতে রুই কাতল ইত্যাদি মাছ ছাড়া আরো অন্যান্য বিভিন্ন ধরনের মাছ চাষ করা হতো। আর এই পুকুরের এক একটা মাগুর মাছের ওজন হবে প্রায় 9 থেকে 10 কেজি। দুটি পুকুরের মাঝখানে যে বাঁধটা রয়েছে সেটা মোটামুটি 20 ফিট এর মতো চওড়া হবে। আর সেই প্রায় 8 থেকে 9টা হিজল গাছ হয়েছে, যার জন্য এই জায়গাটার নাম হিজলতলা বলে ছোট থেকেই শুনে এসেছি। আমাদের সকলের আড্ডা দেওয়ার জায়গা ছিল এই হিজলতলা। একদম ছোট্টবেলা থেকেই আমরা এখানে দিনে রাতে সবসময় আড্ডা দিতাম। ছোট থেকেই শুনে এসেছি এই জায়গাটা খুব বেশি একটা ভালো না। আমার দাদি আল্লাহর রহমতে 115 থেকে 116 বছর হায়াত পেয়েছিলেন। আমার দাদি সেই বয়সেও একা চলাফেরা করতেন। দাদি সেই বয়স আমাদের থেকে বেশি চোখে দেখতেন। আমার দাদির গায়ে প্রচুর শক্তি সামর্থ্য ছিল। 2022 সালে উনি ইন্তেকাল করেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। তো আমার দাদি সহ আরো 2-4টি বাড়ির দাদিরা ওই হিজলতলে প্রায় ভোগ দিয়ে আসত। আমরাও বাজি হওয়ার কারণে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখতাম ভোগ কার জন্য দেওয়া হচ্ছে, কে খায়। কিন্তু কখনোই কে খায় সেটা দেখতে পাইনি। অনেক আগে সময়ের জিদে লাথি মেরে ফেলে দিয়ে আসতাম মাঝে মাঝে ভোগের সেই খাবারগুলো মাগুর মাছের পুকুরের পাড়ে। কিন্তু আগেই বলেছি, প্রতিদিনই আমাদের অবস্থান একই জায়গায় ছিল।
জায়গাটা খারাপ হলেও আমাদের সাথে কখনোই কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। মাঝে মাঝেই শোনা যেত যে অমুককে হিজলতলা থেকে থাপ্পড় মেরেছে, অমুককে যেন কি দেখে অজ্ঞান হয়ে গেছে, তমুককে কেউ ধাক্কা মেরেছে, পুকুরের পাড়ে ফেলে দিয়েছে। একদিন তো এক চাচাকে পুকুরে অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিল, ইত্যাদি নানান ধরনের ঘটনা। তো ভাই, আমি যখন ছোট তখন আমার মনে আছে পুকুর থেকে পাড়ের উচ্চতা ঠিক 11 থেকে 12 ফিট ছিল, যা ঠিক আমাদের রাস্তার সমান উঁচু। কিন্তু এত বছরে বৃষ্টির কারণে পাড়ের মাটি ক্ষেত এমন ভাবে ক্ষয়ে যেত যে মাটিটা নিচু হয়ে যেত, কারণ হিজল গাছগুলো শিকড় বেশিরভাগ সময় উপরে উঠে গেছে। তো এমনি 2016 সালের মে মাসের এক বৃষ্টির বিকেলে আমি হিজলতলায় আসলাম সিগারেট খাওয়ার জন্য, কারণ তখন আমরা সবাই লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতাম। কেউ যেন জানতে না পারে এই বিষয়ে, সেই কারণে আমরা হিজল গাছের তলাতেই গিয়ে বসে বসে সিগারেট খেতাম। আমি আর আমার এক সমবয়সী চাচাকে কল দিয়ে হিজলতলায় আসতে বলতাম সিগারেট খাওয়ার জন্য। সেদিনও ব্যতিক্রম ছিল না। কিছুক্ষণ পরে চাচা উপস্থিত হলেন। দুজন গল্প করছি আর হিজল গাছের শিকড়ে বসে সিগারেট টানছি। হঠাৎ আমারই চাচা বলে ওঠে, ভাইস্তা, তোর পায়ের নিচে কি রই যা? সাথে সাথে আমি পায়ের নিচে তাকালাম আর পা উঠিয়ে দুটি তাবিজের মতো কিছু একটা দেখতে পেলাম, যার বেশিরভাগই মাটির নিচে আর মাটির ক্ষয়ে যাওয়ার ফলে অল্প একটু বাইরে বেরিয়ে আছে। তখন চাচা বলল যে, ভাইস্তা উঠায় দেখতো এটা কি? যেই কথা সেই কাজ। সাথে সাথে আমি একদিনে মাটির ভেতর থেকে বের করে নিলাম তাবিজটি। হাতে নিয়ে দেখি দুটো তাবিজ, আর তাবিজ দুটি একসাথে একটা সুতো দিয়ে পেঁচানো। সাথে সাথে পানি থাকার কারণে তখন চাচা আমাকে বলে পানিতে ধুয়ে নিয়ে আসতে তাবিজ করো। আমিও পানিতে ধুয়ে নিয়ে আসি। তারপর পেঁচানো সুতাগুলো খুলতে চেষ্টা করি, কিন্তু কিছুতেই সুতোগুলো খোলা যাচ্ছিল না। এরপরে ভাবলাম লাইটার দিয়ে পুড়িয়ে দিব। তো এই ভেবে লাইটার দিয়ে সুতোগুলো পুড়িয়ে দিলাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, অনেকক্ষণ আগুন লাগিয়ে রাখার পরেও সুতোগুলো পুড়ে যায়নি, অথচ আগুন দেওয়ার সাথে সাথেই সুতোগুলো পুড়ে যাওয়ার কথা। যাই হোক, সুতো ফেলে দিয়ে তাবিজ দুটো রেখে মনে হলো যে এই তাবিজগুলো কয়েকশো বছরের পুরাতন। এই ধরনের তাবিজ আমি কখনোই আগে দেখিনি। ভাই, তাবিজ দুটোর উপরে পুরনো মন্দিরের গেইটে যেরকম থাকে ঠিক ওরকম নকশা করা ছিল। রাজমহলের সিল মুহূর্তেও মনে হচ্ছিল। কিছুটা অদ্ভুত দেখাচ্ছিল। আমি চাচাকে বললাম, চাচা নাও দেখাতো তাবিজের উপরে কেমন অদ্ভুত একটা নকশা। কেন জানি চাচা তাবিজ দুটো হাতে নিতে চাইলেন না। উনি মনে হয় ভয় পাচ্ছিলেন। আমাকে বলল, পানিতে ফেলে দে। আমি চাচাকে বললাম, চাচা আমি দেখবো এর ভেতরে কি আছে। এই শুনে চাচা আমাকে বারবার বারণ করলেন, কিন্তু আমি তার কথা না শুনে একটা ইট দিয়ে বাড়ি দিই, আর সাথে সাথে তাবিজের এক পাশ খুলে যায়। যেই দেখি ভেতর থেকে সব ছাই বেরিয়ে এলো। পরেরটাও একইভাবে বাড়ি দিয়ে খুলে ফেলি এবং সেটার ভেতর থেকেও একইভাবে ছাই বেরিয়ে এলো। আমি ভাবলাম আগুনে পোড়ানোর জন্য হয়তো ভেতরে সব পুড়ে গেছে। পরে আমি সেইগুলো সব পানিতে নিক্ষেপ করে ফেলে দিলাম। বেশ কয়েকদিন আগের মতোই স্বাভাবিক প্রতিদিনই হিজলতলায় যাই, আড্ডা দেই এবং সময় কাটাই, ইত্যাদি ইত্যাদি। একদিন রাতে উত্তরা থেকে বাড়ি ফিরে বেশ রাত হয়ে যায়। আমি রিক্সা দিয়ে আমাদের স্কুলের সামনে নেমে গেলাম। পরে সেলুনে খেলা থাকার কারণে গিয়ে দেখি রাতে চুল কাটাতে বসে পড়লাম খেলা দেখতে দেখতে। চুল কাটানো শেষ করে আমি এক মামাকে কল করলাম। তখন প্রায় রাত 12টার উপরে বা 1টার কাছাকাছি সময়। কল করে আমি বললাম, মামা তুমি কোথায়? মামা আমাকে বললেন যে সে বাসায়। আমার ওই মামা ব্যাচেলর একটা বাসায় ভাড়া থাকতেন। আমি বললাম, মামা হিজলতলায় আসো, কাজ আছে একটা। মামা বললেন, ঠিক আছে আমি ভাত খেয়ে আসছি, তুই ওয়েট কর। আমি বললাম, আচ্ছা তুমি আসো। আমি হিজলতলায় বসলাম। এরপর আমি কয়েকটি সিগারেট নিয়ে হিজলতলায় চলে গেলাম। ওখানে গিয়ে হিজল গাছের শিকড়ের উপর বসে রইলাম। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টেনে ফেলে দিলাম। বসে আছি, হঠাৎ পুকুরের পানিতে বিকট একটা শব্দ হলো। শব্দটা এমন যে বড় একটা পাথর পানিতে ফেললে ঠিক যেমন শব্দ হয় তেমনি। আমি কিছুই মনে করলাম না, কারণ ওই পুকুরতে মাগুর মাছ ছাড়া ছিল। তার আগেই বলেছি যে মাগুর মাছগুলো কতটুকু বড় ছিল। আমি মনে করেছি যে মাছ হয়তো নাড়াচাড়া করছে, আর 2-3 মিনিট পরেই আবার সেই একই শব্দ হলো। মনে হলো কি যেন একটা আবার পানিতে পড়ে গেল। আমি তেমন একটা ভয় পাইনি, কারণ আমার পরিচিত জায়গা।
কিছুক্ষণ পরেই যেই পাশ দিয়ে রাস্তা থেকে এখানে আসা যাওয়া করি সেই দিকের পুকুর থেকে যেন কি একটা আস্তে আস্তে পাড়ে উঠলো বলে দেখতে পেলাম। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম, বুঝতে পারছি না কি জিনিসটা আমার থেকে মোটামুটি 50 মিটার দূরে হবে। এবার হালকা ভয় লাগা শুরু করলো আমার। ঠিক 1 মিনিটের ব্যবধানে পুকুর থেকে একই রকম ভাবে আরো একটা জিনিস উঠে আসলো আমাদের পুকুরের পায়ে। তখনও ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তখন এমন একটা মাছ পচা গন্ধ ভেসে এলো, মনে হচ্ছিল আমি দম বন্ধ হয়ে মারা যাব, অর্থাৎ এখনই বমি করে দেব, এমন বিশ্রী একটা গন্ধ ছিল। বিশ্বাস করবেন না, মনে হলো আমি একবার চোখের পলক ফেললাম আর দেখি একদম আমার সামনে 2 হাত দূরে জিনিস দুইটা আমার সামনেই দাঁড়িয়ে। দেখি দুটো পুজোর মতো কিছু দাঁড়িয়ে আছে। আমার থেকে কম করে হলো 1 হাত ছোট হবে, মানে উচ্চতা সর্বোচ্চ 3 থেকে 3.5 ফিট হবে। নিমিষেই দুজনের উচ্চতা বাড়তে লাগলো। একসময় 9 থেকে 10 ফিট লম্বা হয়ে গেল। আমার সম্পূর্ণ শরীর ভয়ে যেন হিম হয়ে গেল। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার মনে হচ্ছিল আমাকে কেউ মাটির ভেতর থেকে পা ধরে নিজের দিকে টেনে নিয়ে রেখেছে। আমি অনেক চেষ্টা করেও যেন নড়তে পারছি না। ভাই, সে কি বিভৎস চেহারা, চোখগুলো আগুনের মতো জলজল করছে। পুজো হওয়ার কারণে শরীরটা নিজের দিকে ঝুঁকে রয়েছে। নাক মুখগুলো দিয়ে কেমন যেন বিশ্রী পচা গলা বদা বেরোচ্ছে। হাতগুলোতে কেমন হচ্ছে লোমে ঘিরে থাকা, আর নখগুলো লম্বা লম্বা বিভৎস। নখগুলো এতই বড় ছিল যে আমার দেখে মনে হচ্ছিল এই নখ যদি আমার গলা লাগে তাহলে আমার গলা কেটে যাবে। আমি মনে মনে দোয়া দৌড়ে পড়তে লাগলাম। এবার দুইজন দুই দিক থেকে আমার কাঁধে হাত রাখলো। সাথে সাথেই মনে হচ্ছে ক্রমশ আমি নিজের দিকে ঢুকে যাচ্ছি। অনেক চেষ্টা করেও যেন নড়তে পারছিলাম না। বুঝতে পারলাম আজকে আমার জীবনের হয়তো বা শেষ দিন। দুটো জিনিসে খুব বিশ্রী ভাবে হাসতে থাকে। মনে মনে আল্লাহর নাম স্মরণ করছি। ঠিক তখনই কারো একটা আওয়াজ ভেসে আসলো আমার কানে। আমি শুনলাম, মামা, ও মামা, কই আছো তুমি? কি করতেছো? সাথে সাথে একটা আলো আমার হাতের দিকে এগিয়ে আসতে লাগলো আর জোরে জোরে বলতে লাগলো, মামা, ওই মামা, কই তুই? বুঝতে পারলাম কে এসেছে। এদিকে ঢোকার সাথে সাথে নিমিষেই সব গায়েব হয়ে গেল আর আমার শরীরটাও আমি হালকা অনুভব করতে লাগলাম। শরীরের সব শক্তি দিয়ে জোর লাগালাম। দৌড়ে আমি মামার কাছে তখন চলে যাচ্ছিলাম এবং আমার দৌড় দেখে সেও উল্টো দৌড় দেয়। যখন মামার কাছে যাওয়ার আগেই সে দৌড় দিল তখন আমার শরীর নিস্তেজ হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে দেখি আমার ঘরের বাইরে সবাই জমায়েত হয়ে আছে আর আমি ঘরের বাহিরেই। আমার মামা মাতাবা আমাকে বাড়ি নিয়ে এসেছেন আর আমি বিছানায় শুয়ে রইলাম কিছুক্ষণের জন্য। আমার মা অসুস্থ ছিলেন বলে সেদিন কি ঘটেছিল আমার সাথে সেটা আর কাউকে বলিনি, এড়িয়ে গেলাম বিষয়টা। কিন্তু আমরা সবাই আন্দাজ করতে পারছিলাম যে ভয়ানক কিছুই একটা ঘটেছে। যাই হোক, মসজিদের মুয়াজ্জিন এসে আমাদের ঝালফুঁক করে পানি পড়া দিয়ে চলে গেলেন। ঘটনাটা হয়তো এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু ঘটনা তো কেবল শুরু। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না। যখনই চোখ লেগে আসে তখনই চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য। পরদিন আমার মারাত্মক ধরনের জ্বরে বিছানা থেকে আমি উঠতে পারছিলাম না, এমন অবস্থা। সম্পূর্ণ শরীর এত বেশি ব্যথায় ছিল এবং আমি যেন একরকম কাতরাচ্ছিলাম। পরের দিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম স্বপ্ন দেখে। স্বপ্নটা ছিল এমন যে আমি দেখি সেই দুইটা জিনিস ঠিক ওইভাবেই আমার কাঁধে হাত দিয়ে নিচের দিকে চাপ দিয়ে আমাকে মাটির নিচে নিয়ে যাচ্ছে আর হাসতে হাসতে বলছে, তুই মরবি, তুই মরবি। ঠিক তখনই দেখলাম সাদা জুব্বা পরিহিত একজন লম্বা সুদর্শন লোক এসে উপস্থিত হলেন সেই জায়গায়। তার পেছনে আবছা কয়েকজনকে দাঁড়ানো দেখা যাচ্ছিল। সে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই অবয়ব দুটিকে ধরে ছুঁড়ে ফেলে দিল। তখনই সেই জুব্বা পরিহিত লোকটা আমাকে বলল, ভয় পেও না, আমরা তোমার সাথে আছি, তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব। ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। এরপর আমি আর ঘুমাতে পারলাম না। তখন আমি ভাবলাম সকলে হলে বাসার সবকিছু জানাবো, অর্থাৎ সকাল হলে বাসার সবকিছু জানাবো। সেদিন কি হয়েছিল সেগুলো আমি সকাল হলে বাসার সবাইকে জানালাম এবং গতরাতে কি স্বপ্ন দেখেছি সেটাও বাসায় জানালাম। সবকিছু শোনার পরে মা বাবা আমাকে অনেক বকাবকি করলেন, কেন ওই দিকে যাই এবং কেন আগের দিন ওনাদেরকে কিছু বললাম না। পরে আমার বাবা বললেন ওই দুটা নাকি পিশাচ। এত বছরে বহুবার সাক্ষাৎ হয়েছে নাকি তাদের আমার বাবার সাথে। অনেক ঘটনাই ঘটেছে বহু বছর আগে দাদা এবং আমার বাবার সাথে।
পুকুরের অপর পাশে একটা বিশাল বড় আম গাছ আছে, সেই আম গাছে বসবাস তাদের। তিনি আরো বললেন, আমার দাদা নাকি অনেকগুলো দেওয়াইয়ের মানে জিন পালতেন। তখনকার সময় তারা দেওয়াইয়ের বলতো। তো আমার বাবা প্রতিদিন রাতে বিলে মাছ ধরতে যেতেন। অনেক সময় পিশাচগুলো তার সামনের দিকে নাকি দুই গাছে দুই পা দিয়ে দাঁড়িয়ে থাকতো মাছ নেওয়ার জন্য। এমন ঘটনা অনেকের সাথেই মাঝে মাঝে ঘটতো। আমার বাবা জিন ভূত কখনোই ভয় পেতেন না, কারণ উনি দেখতে জিনের মতো। দাদার সেই জিনগুলোর কারণে পিশাচগুলো আমাদের বাড়ির কারো তেমন কোনো ক্ষতিই করতে পারত না। দাদা মারা যাওয়ার পর তার পালিত জিনগুলো নাকি ওই হিসাবতলাই থাকতো, তার জন্য নাকি দাদিরা ওইখানে ভোগ দিত। বাবা আরো বলেন, তারই হয়তো আমাদের স্বপ্নে এসেছিল। এরপরে বাবা আমাদের বড় মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসতেন, এবং সেও এই বিষয়ে আগে থেকেই অবগত ছিল। তিনি আমাদের এলাকার এইসব প্যারানর্মাল বিষয়গুলো সমাধান করতেন। ইমাম সাহেব আমাকে ঝাড়ফুঁক করে একটা তাবিজ দিয়ে চলে গেলেন। সেই দিন দাদি আসতেন আমাদের বাড়িতে। দাদি অনেক দিন তার বাবার বাড়িতে ছিলেন, সেখান থেকে বেড়াতে গিয়েছিলেন। আমার দাদি আগের দিন মানুষ মোবাইলে কি দেখতো সেগুলো কিচ্ছু বুঝতাম না। দাদি ঘরে ঢুকেই আমার কাছে এসে বসলেন, বলে, রফ দাদা ভাই, ভয় পাওয়ার কিছু নাই, কিচ্ছু হবে না। বলো তো কি হয়েছে? কি হয়েছে বলতে গেলে আমার দাদি বলল, আমি সব জানি। আমি অবাক হয়ে দাদির দিকে তাকিয়ে রইলাম। দাদি আমাকে একটি তাবিজ হাতে বেরিয়ে দিয়ে বললেন, তুমি হয়তো এই পিশাচগুলোকে দেখছো মাঝে মাঝে, তাই না? কিন্তু ভয় পায় না দাদু ভাই, মনে রাখো তোমার কিছুই আরো করতে পারবে না। এরপর তেমন কিছুই হয়নি। তবে এরপরে প্রায় রাতে একা একা রাস্তা দিয়ে বাসায় ফেরার সময় দেখতে পেতাম পুকুরের পাড়ে সাগরের ঢিলের মতো বাড়ি খেয়ে রাস্তায় উঠে আসছে কিছু একটা। কিন্তু আগেই বলেছি, রাস্তা থেকে পুকুরের প্রাণী প্রায় 12 থেকে 13 ফিট উপর, অর্থাৎ রাস্তার উচ্চতা পুকুরের পানি থেকে 12 থেকে 13 ফিট বেশি। তাহলে কিভাবে সেই পানি রাস্তায় উঠে আসে? আর যতবারই এরকম হয়েছে ততবারই কোন একটা গায়েবী আওয়াজ আমাকে ভয় পেতে নিষেধ করছে। পরে আমি মাকে কি হচ্ছে সব বলি। তিনি আমি জিজ্ঞেস কর এবং দাদিকে জিজ্ঞেস করতাম বিভিন্ন বিষয়ে। জিজ্ঞেস করে তিনি আমাকে বলেন, দাদি নাকি ওই দিন বলেছেন আমার দাদা নাকি একটা পিশাচকে বন্দি করতে সক্ষম হয়েছিলেন, আর একটি বন্দি করতে পারেননি। আর সেই পিশাচটি নাকি আমাদের দাদাকে একদিন দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ঢিল মারে। ঢিলটা দাদার পায়ে লাগে। এরপর থেকে দাদা হাঁটতে পারতেন না। দাদার পায়ে আস্তে আস্তে পচন ধরে অসুস্থ হয়ে 1 মাসের মাঝখানে উনি মারা যান। আর আমি নাকি তাবিজ দুটো খোলার কারণে বন্দি পিশাচটি মুক্তি পেয়ে যায়। কিন্তু দাদার ওই জিনগুলোর কারণে এগুলি কারোরই কোনো ক্ষতি করতে পারে না। আমি বললাম, মা তাহলে ওই দিন দাদিকে ওই জিনই বলেছে আমার সাথে কি ঘটেছিল? মা বললেন, হ্যাঁ, তারাই তোর দাদিকে সবকিছু বলেছে। দাদি নাকি আরো বলেছেন এই সমস্যা নাকি আর এখানে থাকবে না, শীঘ্রই চলে যাবে এই স্থান ত্যাগ করে। বুঝলাম না, তোমার কথা বুঝিয়ে বলো। আমি আমার আম্মুকে এই কথাটুকু বললে উনি বললেন, এত কিছু তোমাকে বুঝতে হবে না। আর কিছু উনি বললেন না। এরপর আমার সাথে আর কিছুই ঘটেনি। পরে অনেক আড্ডা দিয়েছি সেই হিজলতলে, রাত করে কত রাত করে বাসায় ফিরেছি, কিন্তু এই সমস্যা আর হয়নি। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এরপর থেকে যতবার আমি কোনো বিপদে পড়তে যাচ্ছি ততবারই বিপদে পড়ার আগেই কেউ আমাকে যেন সেই বিপদ থেকে উদ্ধার করে আনছে অথবা সাহায্য করছে। আমি এক দিনের কথা বলি, বিশ্বাস করবেন কিনা জানি না, তবে সেই রাতে আমি গাড়ি নিয়ে দুবাই থেকে আবুধাবিতে আমার এক বন্ধুর কাছে যাচ্ছিলাম। আমি ড্রাইভ করছিলাম, আর পাশের সিট ছিল এক কলিগ। আবুধাবি যাওয়ার রাস্তা শেখ মোহাম্মদ বিন জাইদ রোডে স্পিড লিমিট 160, সর্বনিম্ন 120 স্পিড। তো আমি 130 থেকে 135 গাড়ি ড্রাইভ করছিলাম। হঠাৎ বাম দিক থেকে গাড়ি থামাও, কিছুক্ষণ পর আবার গাড়ি থামাও থামাও শব্দ শুনতে পেলাম। আমার কলিগ কিছুই শুনতে পেলেন না। আমি সিদ্ধান্ত নিলাম গাড়ি থামাবো। যেই ভাবো সেই কাজ, সিগন্যাল দিয়ে রাইট সাইডে গাড়ি চাপিয়ে দিলাম। আমি সবসময় দুবাই পুলিশের অ্যাপ চালু করেই গাড়ি চালাই। রোডের যে কোনো পরিস্থিতি সব জানা যায়, তাই সবই অ্যাপ চালু করেই গাড়ি চালায়। আমি গাড়ি সাইড করা 2 মিনিট পর সামনে মাল্টিপল অ্যাক্সিডেন্ট হলো। গাড়ির স্পিড বেশি থাকার কারণে ওই দিন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সাথে সাথে পেছনে আবার 6-7টা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভয়াবহ এক অবস্থা ছিল। এক নিমিষে যেন স্পট ডেড হয়ে যায় বা একজন মানুষ। আমার হাত পা এই দিকে অটোমেটিক কাঁপছিল। সবার দোয়ায় এবং আল্লাহর অশেষ সহমতে সুস্থ সবল আছি।
আমার কোনো ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল বিপদাপদ থেকে রক্ষা করুন, আমিন। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ যিনি ঘটনাটি পাঠিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি একটা কথা বলতে চাই এখানে, যে ঘটনাটি লেখার সময় প্লিজ 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 ভাষাগত ত্রুটি এবং বানানগত ত্রুটিগুলি একটু প্লিজ খেয়াল রাখবেন। কারণ যদি ভাষা আর বানানের মধ্যে অসম্মতি থাকে, তাহলে লেখাটি পড়তে আমাদের খুব কষ্ট হয়ে যায়। আশা করি পরবর্তীতে থেকে আপনারা এই জিনিসগুলি লক্ষ্য রাখবেন। আমি আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের আবার বলে দিচ্ছি, bhoy.net@gmail.com, which is BHOYDOTNET@gmail.com। আমরা থাকবো আপনাদের ঘটনার অপেক্ষায় এবং পরবর্তী সময়ে আবার আপনাদের সাথে কথা হবে, আবার দেখা হবে। ততদিন পর্যন্ত অথবা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি RJ রিন ফ্রম bhoy.net বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।